আজকে আমি তোমাদের পাতাবাহার বইটায় যে দেশের মাটি কবিতাটা আছে সেই কবিতাটা আজকে তোমাদের পড়াবো। আর আসলে এই কবিতা তোমাদের আগের দিন পড়ানো হয়ে গেছে। দেশের মাটি যে কবিতা সেটা আগের দিনই তোমাদের পড়িয়ে দেওয়া হয়েছে। আজকে আমি সেই দেশের মাটি কবিতার অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেবো। দেখো, যারা এই কবিতাটা এখনো ক্লাসটা করে উঠতে পারোনি আমার, তাহলে আমি তাদের বলবো তোমরা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে আগের দিনের ক্লাসটা বাড়ির বড়দের কারোর সাহায্য করে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের অনুশীলনীর প্রশ্নগুলো। দেখো, প্রথমেই তোমাদের আছে 1 নম্বরের যে প্রশ্নটা, এই দেখো এইটা, তোমার দেশ কোনটি? খুব সোজা প্রশ্ন। এর উত্তর কি হবে তোমরা সবাই জানো। তোমরা বলবে আমার দেশ ভারতবর্ষ, তাই তো? চলো পরের প্রশ্নটা করা যাক। দেখো, এটা হচ্ছে পরের প্রশ্ন, সেই দেশটি কেমন? কি আছে? যা সেই দেশটি কেমন? তোমরা বলবে সেই দেশটি রূপে ও গুণে অতুলনীয়, এর মতো প্রাকৃতিক সৌন্দর্য আর অন্য কোনো দেশে পাওয়া যায় না। বুঝতে পারলে? তাহলে যদি বলা হয় সেই দেশটি কেমন, তোমরা বলবে সেই দেশটি রূপে ও গুণে অতুলনীয়, এর মতো প্রাকৃতিক সৌন্দর্য আর কোনো দেশে পাওয়া যায় না। চলো পরের প্রশ্ন। দেখো, পরের প্রশ্ন কি দিয়েছে, এই দেখো এইটা, দেশে থাকতে কবির কেমন লাগে? তাই তো? খুব সোজা প্রশ্ন। তাহলে তোমরা এর উত্তরে লিখবে এ দেশের প্রাকৃতিক সৌন্দর্য কবিকে মুগ্ধ করে। এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য কবিকে মুগ্ধ করে। কবির মতে এ দেশের মাটি মধুর চাইতেও বেশি মধুর, আর এখানকার পথের ধুলো খাঁটি সোনার চাইতেও খাঁটি। দেখো পরের প্রশ্ন, এই কবিতায় এমন একটি ফলের কথা বলা হয়েছে যার মধ্যে খাবার এবং জল দুটোই থাকে। কোন ফল সেটা লিখতে বলা হয়েছে। তোমরা জানো নারকোলের ভেতরে খাবার হিসেবে শাঁস এবং নারকোলের জলটাও তরল পানীয় হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এর উত্তর হবে নারকেল। দেখো পরের প্রশ্ন, এইটা কি বলা হয়েছে, ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন? একটা কথা মাথায় রাখবে, এখানে দেখো কনক কথার মানেই কিন্তু সোনা। সেটাই লিখেছে যে ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে কেন তুলনা করা হয়েছে, তাই তো? দেখো, তোমরা লিখবে যে ধান পাকলে তাকে সোনালী রঙের মতো দেখায়, তাই ধানকে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ পাকা ধান তা দেখতে সোনার মতোই সোনালী রঙের, সেই জন্যই ধানকে সোনা বা কনকের সঙ্গে তুলনা করা হয়েছে। দেখো পরের প্রশ্ন এইটা, কবিতায় কবি কোন পাহাড়ের কথা বলতে চেয়েছেন যা আমাদের দেশকে সুরক্ষিত করে? এর উত্তর হবে হিমালয়। অর্থাৎ তোমরা লিখবে পূর্ণ বাক্যে এরকম ভাবে, কবিতায় কবি হিমালয় পর্বতমালার কথা বলেছেন যা আমাদের দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে সুরক্ষিত রাখে। তাহলে দেখো একের দাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো সব সম্পূর্ণ হয়ে গেল। চলো আমরা এবার দ্বিতীয় প্রশ্নগুলো করবো, অর্থাৎ 2 নম্বর দাগের প্রশ্নগুলো। দেখো এখানে বলা হয়েছে কবিতাটি কার লেখা? সহজ প্রশ্ন। তাহলে তোমরা বলবে কবিতাটি কবি তথা ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। দেখো এর সঙ্গে কিন্তু আরেকটু অংশও জুড়ে দিয়েছে, কি না, এই দেখো, এই কবির লেখা বাংলাদেশ আর
দ্বিজেন্দ্র লাল রায়ের লেখা সকল দেশের সেরা এই কবিতা দুটো শিক্ষকের থেকে শুনে নিতে বলছি। দেখো, এই কবিতা দুটো সম্পর্কে আমাদের অন্য ভিডিওতে আলোচনা করা হয়েছে। ছাত্র বা ছাত্রী তোমাদের কারোর যদি ইন্টারেস্ট থাকে আমার চ্যানেলে গিয়ে সেই কবিতাটাও তোমরা পেয়ে যাবে, ইচ্ছে করলে ক্লাসটা করে নিতে পারো। চলো পরের প্রশ্নটা দেখছি কি আছে। দেখো, 3 নম্বর প্রশ্নই কি বলছে না, সঠিক শব্দটির ওপরে রাইট চিহ্ন দিতে হবে। সঠিক শব্দ যেটা সেখানে রাইট চিহ্ন দেবে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে দেখো ব্র্যাকেটের ভেতরে 3টে করে শব্দ দেওয়া আছে, দেখেছো? এখানে 3টে শব্দ দেওয়া আছে, সঠিক শব্দটার মাথায় তোমায় রাইট চিহ্ন দিতে হবে। চলো দেখা যাক কি আছে। প্রথমেই আছে দেখো, মাথায় সূর্য এসে সোনার কাঠি, রূপার কাঠি, তামার কাঠি ছোঁয়ায়। ভালো করে লক্ষ্য করো, ব্র্যাকেটের মধ্যে 3খানা আছে, সোনার কাঠি, রূপার কাঠি আর তামার কাঠি। তোমরা জানো সূর্য এসে কোন কাঠি ছোঁয়ায়? সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায়, তাই তো? তাহলে এখানে সোনার কাঠিটা সঠিক অ্যান্সার হবে। সেই জন্য তোমরা এই সোনার কাঠি দেখো দেখানো হচ্ছে, এর উপর টিক দেবে। তাহলে এর উত্তর হবে কি না, মাথায় সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায়। সোনার কাঠির ওপর তোমরা টিক মারবে। সেই জন্য দেখো সোনার কাঠিটাকে বোল্ড করে নীল রঙে দেখাচ্ছি। দেখো এর উত্তর হবে সোনার কাঠি। পরের প্রশ্ন, পাহাড় বন সাগর সে তার ধোয়ায় পাটি। পাহাড় বন সাগর সে তার ধোয়ায় পাটি। তোমরা কবিতার লাইনটা পড়েছো কি না, সাগর সে তার ধোয়ায় পাটি, তাই তো? তাহলে এর উত্তর হবে সাগর। এর উত্তর হবে সাগর। বুঝতে পারলে? এর উত্তর হবে সাগর। দেখো পরের প্রশ্ন কি বলেছে, এই যে দেশের কোল ভরে আছে কনক, আমন আর রঙিন ধান। বলা হয়েছে দেশের কোল ভরে আছে কনক ধান, আমন ধান, রঙিন ধান। কি ধান? তোমরা এখানে পড়েছো কনক ধান, তাই তো? তাহলে এর উত্তর হবে কনক। দেখো দেখানো হয়েছে উত্তরটা, উত্তর হবে কনক। অর্থাৎ দেশের কোল ভরে আছে কনক ধান। দেখো পরেরটা, গন্ধে মাথায় লীলা কমল, নীলকমল, লাল কমল। তাহলে তোমরা এটা পড়েছো কি না, গন্ধে মাথায় কোন কমল? লীলা কমল, তাই তো? তাহলে তোমরা এখানে লিখবে লীলা। দেখো এই লীলার মাথায় টিক দিতে হবে। প্রথম অপশন লীলা, লয় দীর্ঘী লয়াকার, এটা সঠিক উত্তর। তাহলে 3-এর দাগের প্রশ্নগুলো আমাদের করা হয়ে গেল। চলো এবার 4 নম্বর দাগের প্রশ্নগুলো করব। দেখো এগুলো, চার নম্বর দাগে প্রশ্নগুলোতে কি বলা হয়েছে লক্ষ্য করো। নিচে কতকগুলি পংক্তি দেওয়া হলো যেগুলি পদ্যে লেখা। অর্থাৎ এখানে নিচে কিছু পংক্তি দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো পদ্যের আকারে লেখা। তোমাদের কাজ এগুলোকে গদ্যের ভাষায় লিখতে হবে। চলো করা যাক। দেখো প্রথমেরটা কি আছে, এটা পাহাড় তারে আড়াল করে সাগর সে তার ধোয়ায় পাটি। পাহাড় তারে আড়াল করে সাগর সে তার ধোয়ায় পাটি। তাহলে তোমরা লিখবে যে পাহাড় তাকে আড়াল করে এবং সাগর তার পা ধুইয়ে দেয়। পাহাড় তাকে আড়াল করে আর সাগর তার পা ধুইয়ে দেয়। পরেরটা, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি। কি লেখা আছে? আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি। এখানে তোমরা বলবে আমার দেশের পথের ধুলা যা খাঁটি সোনার চাইতেও খাঁটি। তোমরা লিখবে
আমার দেশের পথের ধুলা হলো খাঁটি সোনার চাইতেও বেশি খাঁটি। পরেরটা, সে যে গো নীল পদ্ম আঁখি, সেই তোরে নীল কণ্ঠ পাখি। সে যে গো নীল পদ্ম আঁখি, সেই তোরে নীল কণ্ঠ পাখি। এটা হবে, যার চোখটা নীল পদ্ম ফুলের মতোই, সেই তো আসল নীলকণ্ঠ পাখি। তাহলে এর উত্তর হবে, যার চোখটা নীল পদ্ম ফুলের মতোই, সেই তো আসল নীলকণ্ঠ পাখি। তাহলে 4-এর দাগেরটা হয়ে গেল সব। এবার 5-এরটা, এখানে কি বলা হয়েছে দেখো, কবিতাটির পংক্তির শেষে যে শব্দগুলি কবি ব্যবহার করেছেন তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই মিল রয়েছে, তাই তো? এই মিল আছে বলেই তো ওনাকে ছন্দের জাদুকর বলা হয়। ওনার সমস্ত কবিতাতেই কিন্তু ছন্দ থাকে বা মিল থাকে। এই মিলে যাওয়া শব্দগুলিকে খুঁজে বের করে লিখতে হবে এরকম। যেমন এখানে কয়েকটা বলে দেওয়া আছে, দেখো কি কি মিল আছে। যেমন এখানে আছে মাটি খাঁটি ভরা হরা, অর্থাৎ মাটির সঙ্গে খাঁটি মিল আছে, আর এখানে ভরা তার সঙ্গে হরার মিল আছে। এরকম কিছু শব্দ এখানে আছে কবিতার মধ্যে যাদের মধ্যে মিল আছে, যেমন মাটি খাঁটি আর ভরা হরা। এরকমই মিলযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে বার করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ময়াকার টয়সি, মাটি, এর সঙ্গে দেখো খাঁটি, এটা মিল আছে। অর্থাৎ এই যে এখানে আছে মাটি আর এখানে আছে খাঁটি, এই দুটো কিন্তু মিলযুক্ত শব্দ। আবার আরেকটা কি আছে, এখানে আছে পরের লাইনেই ভরা, তার নিচে আছে হরা, ভরা হরা, এদের মধ্যেও মিল আছে। আবার এইখানে দেখো এসে, ঠিক তার নিচে আছে এসে, এসে হেসে, এসে হেসে, এটাও কিন্তু মিলযুক্ত শব্দ। এইখানে দেখো আর একটা আছে, এই যে আঁখি আর পাখি, এই দুটোকে দেখো, আঁখি আর পাখি, এদের মধ্যে মিল আছে, আঁখি পাখি। আবার দেখো এইখানে মাথায় আর মাথায়, এদের মধ্যেও কিন্তু মিল আছে। অর্থাৎ এই ধরনের মিলযুক্ত শব্দগুলোকে খুঁজে বার করতে বলেছিল। তার 6 নম্বরের প্রশ্নটা দেখো, এই দেখো এখানে নিচে দেওয়া শব্দগুলির সঙ্গে মিলিয়ে নতুন শব্দ তৈরি করো। অর্থাৎ এটা তোমাকে নিজেকে করতে হবে। এখানে নিচে কিছু শব্দ দিয়ে দিয়েছে, যেমন ধরো এখানে এই যে নীল মানে যায় সোনা পানি, ভালো করে দেখো, নীল মানে যায়, নীল মনে যায় সোনা আর পানি, এই শব্দগুলোর সঙ্গে মিলিয়ে মিলিয়ে এই জায়গাটায় তোমায় কিছু লিখতে হবে। যেমন কি নীল, এই নীলের সঙ্গে মিলিয়ে মিলিয়ে কিছু শব্দ তোমায় এরকম সোজা ঘরে লিখতে হবে। আবার ধরো মনে, এখানে মনে এর সঙ্গে মিলিয়ে কিছু শব্দ তোমায় এইরকম ফাঁকা জায়গায় লিখতে হবে। তোমায় করে দেওয়া হয়েছে, চলো দেখে নাও কিভাবে করতে হবে। দেখো যেমন ধরো এইখানে কি দেওয়া হয়েছে, এরকম প্রথমে আছে নীল, তাই তো? নীল এর সঙ্গে দেখো মিলিয়ে লেখা হয়েছে কি, নীল, তিল, চিল, তিল, তোমরা বিলও লিখতে পারো। এরকম মিলিয়ে মিলিয়ে লিখতে হবে। আবার দেখো পরেরটা কি করা হয়েছে, মনে, ম দন্ত নয়কার মনে, মনের সঙ্গে মিলিয়ে লেখা হয়েছে বনে, কোণে, গুণে, এরকম মিলিয়ে মিলিয়ে লিখতে হবে। আবার এর সঙ্গে শোনেও তোমরা লিখতে পারবে, একই রকম শুনতে মিলিয়ে মিলিয়ে লিখতে হচ্ছে। আবার ধরো এইখানে এইটা কি লেখা আছে, যায়, তাই তো? তার এর সঙ্গে মিলিয়ে লিখেছে দেখো গায়, পায় আর চয়াকার অন্ত্যেষ্টিয়া চায়। আবার তার নিচে আছে কি না দন্তে সহকার দন্তে নাকার সোনা, সোনার সঙ্গে মিলিয়ে মিলিয়ে শব্দ লিখতে হবে। সোনার সঙ্গে কি কি মেলানো হয়েছে, সোনা, গোনা, দানা, ছানা। আবার ধরো এখানে লেখা হয়েছে কি না পানি, পয়াকার
দন্তে নয় হর্ষই পানি। পানির সঙ্গে মিলিয়ে কি কি লেখা হয়েছে দেখো। পানির সঙ্গে তোমরা লিখতে পারো পানি, আনি, মানি আর টানি। এইভাবে এইগুলো করতে হবে। এই 7 নম্বর কি দেওয়া হয়েছে দেখো, শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। তার মানে কি, লক্ষ্য করো দুটো করে শব্দ দেওয়া হয়েছে। যেমন এখানে কি লেখা আছে, ধোয়া, কিন্তু দুটোর বানানের পার্থক্য আছে। প্রথম ধোয়া বানান ধওকার 29 তোয়ায় আকার। পরের ধোঁয়াটা দেখো একটা চন্দ্রবিন্দু আছে, ধয়ে চন্দ্রবিন্দু ওকার 29 তোয়ায় আকার। অর্থাৎ এই বানানের পার্থক্যের জন্য শব্দগুলোর মানে কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। আমাদের ওইটাই লিখতে হবে যে প্রত্যেকটা বানানের শব্দে যেগুলো আছে তার মানেটা কি। অর্থাৎ দুটো শব্দ দিয়েছে আলাদা আলাদা বানানের জন্য, তাদের শুনতে একই রকম হলেও তাদের কিন্তু মানে পাল্টে যাবে। চলো আমরা কিভাবে করবো দেখে নিই। যেমন প্রথমে কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে ধোয়া। লক্ষ্য করো এইটা ধয়কার 29 তোয়ায় আকার, ধোয়া। এই ধোয়া মানে কি, কোনো কিছু ধোয়া তাকে আমরা বলি ধোয়া। জামা কাপড় ধোয়া হতে পারে, সেই অর্থাৎ পরিষ্কার করা। বানান প রয় হস্যই দন্তে ছয় কয় আকার র, পরিষ্কার করা। আবার দেখো পরের ধোঁয়া যে বানানটা কি আছে, এখানে একটা চন্দ্রবিন্দু আছে, ধয়ে চন্দ্রবিন্দু ওকার 29 তোয়ায় আকার, ধোঁয়া। এই ধোঁয়া মানে কিন্তু কি, এই ধোঁয়া মানে ধূম বা কোনো কিছু পোড়ানোর ফলে যে গ্যাস বাহির হয় বা বেরোয় সেটা হচ্ছে ধোঁয়া। আগুনের ধোঁয়াটা তার বানান কিন্তু ধয়ে চন্দ্রবিন্দু ওকার 29 তোয়ায় আকার, ধোঁয়া, সেটা এই ধোঁয়া। এবার দেখো পরে কি কি দেওয়া আছে, পাটি। এইটা পয়ে আকার তয় হস্যই, পাটি মানে এইটা, এই যে এইটা। এখানে পাটি মানে বসার জায়গা, পাটি মানে বসার জায়গা। আর পরের ক্ষেত্রে যে বানানটা আছে লক্ষ্য করো, এই পয়ে আকার দিয়ে এখানে একটা ইনভার্টেড, এটা একটা কমা আছে, তাই তো। এখানে হচ্ছে পা টি, আগেটা কিন্তু পাটি একসঙ্গে ছিল, আর এখানে বলা হয়েছে পা টি, অর্থাৎ পা খানা বা পা। তাহলে এই পাটি মানে পা, আর আগেরটা হলো বসার জায়গা। এবার দেখো 3 নম্বরটা কি দিয়েছে, খাঁটি। প্রথম বানান দেখো এইটা, লক্ষ্য করো ক্ষয়াকার তয় হস্যই, খাঁটি। এখানে কোনো চন্দ্রবিন্দু নেই। এই খাঁটি মানে কাজ করি, আমরা খেটে কাজ করি, সেই খাঁটি বা কাজ করি, সেই বানান হচ্ছে ক্ষয়ে আকার তয় হস্যই, খাঁটি। ঠিক আছে, তাহলে খাঁটি মানে কাজ করি। কিন্তু দ্বিতীয় যে বানানটা আছে সেখানে লক্ষ্য করো একটা চন্দ্রবিন্দু আছে। দেখো দ্বিতীয় যে বানানটা আছে সেখানে কিন্তু একটা চন্দ্রবিন্দু আছে, তার বানান হচ্ছে ক্ষয়ে চন্দ্রবিন্দু আকার টয়ে হস্যই, খাঁটি, খাঁটি। সেই খাঁটি মানে বিশুদ্ধ। দ্বিতীয় বানান এইটা, সেখানে একটা চন্দ্রবিন্দু আছে, ক্ষয়ে চন্দ্রবিন্দু আকার খাঁ টয় হস্যই টি, খাঁটি। সেই খাঁটি মানে বিশুদ্ধ, বয় হস্যই তালবে ছয় হস্য দয়ে ধয়ে, বিশুদ্ধ। দেখো এইগুলোও তাহলে হয়ে গেল। এবার আমরা পরের প্রশ্ন কি আছে সেটা দেখব। দেখো 7-এর দাগের গুলো হয়ে গেল, এবার 8-এর দাগের প্রশ্নগুলো করব। যুক্তাক্ষর রয়েছে এমন 5খানা শব্দ কবিতা থেকে খুঁজে বার করতে হবে। তাহলে যুক্তাক্ষর মানে কি, এই দেখো প্রথমেই আছে যুক্তাক্ষর। এই যুক্তাক্ষর মানে কি, যুক্ত অক্ষর, অর্থাৎ একসঙ্গে দুটো অক্ষর যুক্ত হয়ে যুক্তাক্ষর তৈরি হয়। এরকম যুক্তাক্ষর যুক্ত 5খানা শব্দ তোমায় কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। সেগুলো কি কি চলো বলে দিই। দেখো প্রথমেই তোমরা একটা পাবে ক্লান্তি। এই দেখো এই বানানটা, এটা কি, এটা একটা যুক্তাক্ষর। তাহলে এখানে যুক্তাক্ষরের মধ্যে কেন এটাকে যুক্তাক্ষর বলছি লক্ষ্য করো, ক্লান্তি বানান কি, ক্লা, কয়ে লয়ে আকার। দেখো প্রথমেই আছে এখানে কি, কয়ের সঙ্গে ল, এটা কিন্তু একটা যুক্ত বর্ণ, অর্থাৎ এখানে ক আর ল যুক্ত হয়ে গেছে। আবার দেখো তারপরে দন্তে নয়ের সঙ্গে ত যুক্ত হয়েছে এখানে,
দেখেছো? অর্থাৎ এই যুক্ত বর্ণে ক্লান্তি বর্ণের মধ্যে দুটো যুক্ত বর্ণ আছে, একটা কয়ে লয়ে, একটা দন্তের নয়ে তয়ে। সেই জন্য এটা একটা যুক্ত বর্ণ বা যুক্তাক্ষর। এবার দেখো আর একটা কি হচ্ছে, অঙ্গ। পরেরটা দেখো, অঙ্গ। তোমরা বলো এইখানে যুক্তাক্ষর কোনটা? দেখো অঙ্গ বানান অ, এটার মধ্যে কোনো যুক্তাক্ষর নেই, কিন্তু তারপরেরটা কি আছে, উঙয় গয়, উঙয় গয়, অর্থাৎ উঙর সঙ্গে গ যুক্ত হয়ে গেছে, এই জন্য এই অঙ্গ একটা যুক্তাক্ষর শব্দ। এই দেখো, আর যুক্তাক্ষরটা হচ্ছে এটা যুক্ত বর্ণ উঙয় গ। ঠিক একই রকম ভাবে গন্ধে, এটাও কিন্তু যুক্ত বর্ণ, এখানে দন্তের নয়ে ধয়ে আছে। আবার দেখো জ্যোৎস্না, এই বানানটার ক্ষেত্রে এই দন্তের ছয়ে নয়ে আছে এখানে, তাহলে এটা যুক্ত বর্ণ। আবার যুক্তাক্ষর আছে লবঙ্গর মধ্যে, কোথায় না একদম শেষে দেখো উময় গয়, লবঙ্গ। এইগুলো হচ্ছে সব যুক্ত বর্ণ। তাহলে 5খানা যুক্ত বর্ণ তোমরা এখান থেকে খুঁজে বার করে নিলে। দেখো এবারে 10 নম্বর প্রশ্নটা। আচ্ছা, তার আগে 9 নম্বর আছে কি না, কে কোন কাজটি করে সেটা লিখতে হবে। যেমন ধরো প্রথমে কাকে বলা হয়েছে, দেখো সূর্য। প্রথমে কাকে বলেছে, সূর্য। সূর্য কি কাজ করে? তোমরা লিখবে যে সূর্য সোনার কাঠি ছুঁয়ে ঘুম ভাঙায়, তাই তো? তারপরে কি আছে দেখো, পাহাড়। এই যে পাহাড়, পাহাড় কি করে? পাহাড় বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করে, দেশকে আড়াল করে রাখে। তারপরে আছে সাগর। এই যে সাগর, সাগর কি করে? সাগর দেশ মাতৃকার পা ধুইয়ে দেয়, সাগর দেশ মাতার পা ধুইয়ে দেয়। তারপরে আছে নাগ, আর নাগের পরে আছে বাঘ। এই নাগ আর বাঘ এই দুজনেরই একই কাজ, এরা পাহারা দেয়, নাগও পাহারা দেয় আর বাঘও পাহারা দেয়। আর লাস্টে আছে নীলকণ্ঠ পাখি, লাস্টে নীলকণ্ঠ পাখি। এই নীলকণ্ঠ পাখি কি করে? এরা সূর্যের বার্তা বহন করে নিয়ে আসে আর মনের দুঃখ বেদনা দূর করে। নীলকণ্ঠ পাখি সূর্যের বার্তা বহন করে নিয়ে আসে আর মনের যত দুঃখ বেদনা সেগুলো দূর করে দেয়। তাহলে আমাদের 9-এর দাগের প্রশ্নগুলো হয়ে গেল। এবার 10-এর দাগে কি বলেছে দেখো, এগুলো নিজের ভাষায় নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। প্রথমটা কি বলা হয়েছে, কবিতাটিতে দেশের রূপ বর্ণনায় কবি কোন কোন ফুলের নাম করেছেন? কবিতাটিতে রূপ বর্ণনায়, দেশের রূপ বর্ণনায় কবি কোন কোন ফুলের নাম করেছেন? তাহলে এর উত্তর কি হবে? তোমরা লিখবে যে দেশের রূপ বর্ণনা করতে গিয়ে মৌল ফুল বা মহুয়া ফুল, কমল ফুল বা পদ্ম ফুল, লবঙ্গ ফুল, বকুল ফুল আর দোপাটি ফুল, এই ফুলগুলোর বর্ণনা কবি করেছেন। আবার বলছি, তোমরা এই প্রশ্নের উত্তর লিখতে গিয়ে লিখবে যে দেশের রূপ বর্ণনা করতে গিয়ে মৌল ফুল বা মহুয়া ফুল, কমল ফুল বা পদ্ম ফুল, লবঙ্গ ফুল, বকুল ফুল আর দোপাটি ফুল, এই সমস্ত ফুলের সাহায্য কবি নিয়েছেন আমাদের দেশের রূপ বর্ণনা করতে গিয়ে। পরের প্রশ্ন কি আছে, সেই সব ফুল দেশকে কিভাবে সাজিয়েছে? সেই সব ফুল দেশকে কিভাবে সাজিয়েছে? তাহলে এর উত্তর হবে যে মৌল ফুল ও কমল ফুল, অর্থাৎ মহুয়া ফুল এবং পদ্ম ফুল দেশকে গন্ধে মাতিয়েছে। লবঙ্গ ফুল ভারত মাতৃকার বা ভারত মাতার পায়ের নূপুর হয়েছে। আর বকুল ফুল ও দোপাটি ফুল দেশের অঙ্গকে সুসজ্জিত করেছে। ঠিক আছে, পরেরটা কি আছে,
দেশের প্রতি তোমার অনুভূতির কথা 4-5টি বাক্যে লেখো। দেখো, এটা তো আর 4-5টে বাক্যে লেখার জিনিস নয়। তোমাকে লিখতে বললে তুমি অনেক কিছু লিখে ফেলতে পারবে, তাই তো? তোমরা এটা নিজেদের মতো করে লিখবে, কারণ দেশ আমার নিজের জিনিস। তুমি যেভাবে দেশকে ভালোবাসো, যেভাবে দেশকে দেখতে চাও, সেভাবেই তোমাকে লিখতে হবে। তাও কিছু আমি তোমাকে বলে দিচ্ছি, এর বাইরেও তুমি অনেক কিছু লিখতে পারো নিজের মতো করে। দেখো, প্রাচীনকাল থেকেই আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর কাছে উন্নত সভ্যতার একটি উজ্জ্বলতম নিদর্শন। শস্য শ্যামলা আমাদের এই দেশ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে এখানে আমরা একসঙ্গে বসবাস করি। একাধিক সভ্যতা দেখা যায় আমাদের এই দেশের মধ্যে। সর্বোপরি আমার দেশ একটি বৈচিত্র্যময় দেশ। তাহলে দেখো, এইটার সঙ্গে সঙ্গেই আজকে আমাদের এর অনুশীলনীর প্রশ্নগুলো শেষ হলো। পরের দিন আমরা নতুন কোনো পড়া পড়বো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গার্জেনদের বলছি, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে বা আমাদের ভিডিওটি যদি আপনার ছেলের বা মেয়ের যদি কোনো কাজে লাগে বা উপকারে লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দেবেন। আর এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে একটু করে দেবেন সাবস্ক্রাইব।